হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ফোর্থ সেমিস্টার মানে গ্র্যাজুয়েশনের ফোর্থ সেমিস্টারের পেপার 2 এর ইউনিট 2। পেপার 2 তে তোমরা জানো ইউরোপিয়ান হিস্ট্রি আছে, সেখানে ইউনিট 2টা আছে রেনেসা, ধর্ম সংস্কার, কাউন্টার রিফরমেশন আর নতুন সামাজিক চিন্তাধারার আলোকে মুদ্রণ বিপ্লব, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের বিস্তার, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য। এটা ছিল তোমাদের ইউনিট 2টা। তো এটা হলো ইউনিট 2। এই ইউনিট 2 এর আন্ডারে আজকে তোমাদের জন্য রয়েছে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। চ্যানেলে আমি আগে আপলোড করে দিয়েছিলাম যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা কোন ইউনিট থেকে কোন প্রশ্ন করতে হবে। এইবার নেক্সট ক্লাসে আমি পেপার 1টাও দিয়ে দেবো, আগের দিন পেপার 2টা দিয়েছিলাম সম্ভবত। তো যাই হোক, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, রেনেসাঁস কাকে বলে? রেনেসাঁর বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা একই প্রশ্নে অন্যভাবে আসতে পারে রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা টিকা লেখো। চলো আজকের নোটসটা দেখো তোমরা। রেনেসাঁ শব্দটির উৎপত্তি লাতিন শব্দ রেনাসিও থেকে, যার অর্থ পুনর্জাগরণ বা নবজাগরণ। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ফরাসি ঐতিহাসিক মিচলে প্রথম রেনেসাঁস শব্দটি ব্যবহার করে। পঞ্চদশ শতকে ইতালিতে এবং পরবর্তীকালে পশ্চিম ইউরোপে প্রাচীন গ্রিক এবং রোমান শিক্ষার সংস্কৃতির পুনরায় চর্চা শুরু হয়, যার ফলে পশ্চিম ইউরোপে সাংস্কৃতিক, রাজনৈতিক, বুদ্ধিগত যে পুনরুজ্জীবন ঘটে তা রেনেসাঁস নামে পরিচিত। রেনেসাঁস হলো মানুষের মননের মুক্তি। রেনেসাঁর মধ্য দিয়ে মানুষ বিশ্বাসের জগৎ থেকে যুক্তির রাজ্যে উত্তরণ করেছিল। রেনেসাঁ এমন এক নব্য ধ্যান ধারণার জন্ম দিয়েছিল যেখানে মানুষের জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয় মানুষকে, এবং মানুষের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ঘটেছিল। পূর্বের সময় ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং মুদ্রা নির্ভর অর্থনীতি গড়ে উঠেছিল। এটুকুতে আমি তোমাদের শুধু রেনেসাঁর সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এবার আমরা আসবো রেনেসাঁর বৈশিষ্ট্য। রেনেসাঁর পর্যালোচনায় এর বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন মানব মনে কৌতূহল এবং অনুসন্ধিৎসার বিকাশ। প্রথম পয়েন্ট, রেনেসাঁ পশ্চিম ইউরোপের বৌদ্ধিক এবং সাংস্কৃতিক জীবনের ওপর এক বিরাট রূপান্তর এনেছিল। এর মধ্য দিয়ে মানুষের অজানাকে জানার ইচ্ছা, অচেনাকে চেনার ইচ্ছা এবং যুক্তির ভিত্তিতে বিশ্লেষণ ও তাকে গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা যায়। দ্বাদশ শতকের শেষ দিক থেকে ইউরোপের মানুষদের চিন্তা জগতে এর প্রভাব লক্ষ্য করা যায়। 2 নম্বর প্রশ্ন, কুসংস্কারের অপসারণ। রেনেসাঁর অপর একটি বৈশিষ্ট্য ছিল অভিশাপের ন্যায় সমাজে চেপে থাকা কুসংস্কারগুলির অপসারণ। যেহেতু মানুষ রেনেসাঁসের মধ্য দিয়ে যুক্তি দিয়ে বিচার করা শিখেছিল, তাই এই চিন্তাধারার মধ্য দিয়ে সমাজের কুসংস্কারগুলি ধীরে ধীরে অপসৃত হতে থাকে। 3 নাম্বার, ইহলৌকিক জগতে গুরুত্ব আরোপ। রেনেসাঁ মানব মননে এক নতুন চিন্তার ভাবজগৎ গড়ে তুলেছিল, যেখানে মানুষ পার্থিব জগতে অর্থাৎ ইহলৌকিক জগতের ওপর গুরুত্ব আরোপ করতে থাকে এবং অন্ধকারাচ্ছন্ন বর্বর যুগকে ছেড়ে আলোকিত বিজ্ঞান যুগের দিকে অগ্রসর হয়। দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন। নবজাগরণ মানুষকে নতুন জন্মদান করেছিল। এর মাধ্যমে সমাজ বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, প্রাকৃতিক কর্মকাণ্ডের উৎস, সমাজের কল্যাণ সাধন ইত্যাদি ক্ষেত্রে নিজেকে উৎসর্গ করতে থাকে। রেনেসাঁ মানুষকে অনুসন্ধিৎসু এবং কৌতূহলী করে তুলেছিল, যা মানুষের মনে প্রশ্ন তৈরি করে। মানুষের চিন্তার জগতে এক স্বাধীন ভাবধারা বইতে থাকে, যা মানবতাবাদ নামে পরিচিত। এই মানবতাবাদ মানুষের মর্যাদাকে সসম্মানে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল, অর্থাৎ মানুষকে অচেনাকে চেনার, অজানাকে জানার এবং বিজ্ঞানের মধ্য দিয়ে যাচাই করে বা যুক্তির অবতারণার মধ্যে দিয়ে কোনো কিছুকে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দেয়। এটা ছিল রেনেসাঁ কি বা রেনেসাঁর বৈশিষ্ট্য বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। আমি যা বললাম সেটাকে সম্পূর্ণ সামারাইজ করে তোমাদের আমি শর্টে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি।
যে এক প্রকার রেনেসাঁ কথার অর্থ হচ্ছে নবজাগরণ, যার মধ্য দিয়ে মানুষ, যেহেতু ওই সময় তৎকালীন সমাজে বৈজ্ঞানিক আবিষ্কার অনেক ঘটে গিয়েছিল, সেই কারণে মানুষের প্রাকৃতিক যে কর্মকাণ্ড সেটা নিয়ে মানুষের ধারণা ছিল যে সবকিছুর পেছনে ঈশ্বরের একটা হাত আছে, বৃষ্টি পড়ছে ঈশ্বরের হাত আছে, কারো ক্ষতি হচ্ছে ঈশ্বরের হাত আছে, মৃত্যুর পরে ইন্টেলিজেন্স বিক্রি হচ্ছে। তো এগুলো সম্পর্কিত একটা ইন্টেলিজেন্স কেন বিক্রি হচ্ছে, যে মানুষটি মারা গিয়েছে সে যা যা পাপ করেছে ইন্টেলিজেন্স চার্চের কাছ থেকে কেনার পর মুক্তির ছাড়পত্র, মানে তার সমস্ত পাপ ধুয়ে যাচ্ছে। তো এই যে সমস্ত রকম কুসংস্কার, এগুলোর অপসারণ ঘটে এবং মানুষ যে মানুষের নিজেরই ভাগ্য নিয়ন্ত্রক এই সম্পর্কে মানুষের একটা ধারণা জন্মায়। সূর্য উদিত হয়, পৃথিবী ঘুরছে, এই যে বিভিন্ন রকম ধারণা, বৈজ্ঞানিক আবিষ্কার এই সময় জেগে ওঠে বা মানুষ আবিষ্কার করে, যার ফলে মানুষ অনুসন্ধিৎসু হয়, তার আরো জানার ইচ্ছে হয় এবং ঈশ্বর বা চার্চের প্রতি যে একটা অগাধ বিশ্বাস, সেটা থেকে আস্তে আস্তে মানুষ বেরিয়ে আসে। চলো নেক্সট প্রশ্ন, মানবতাবাদ বলতে কি বোঝো? মানবতাবাদ কি? অথবা নাগরিক মানবতাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা এটা এভাবেও আসতে পারে মানবতাবাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে এই চারটে প্রশ্নের মধ্যে যাই আসুক না কেন অ্যান্সারটা একই রকম হবে। তো চলো এটা দেখি। রেনেসাঁ বা নবজাগরণ বিভিন্ন ধারায় প্রবাহিত হয়েছিল। সাধারণভাবে ইউরোপীয় নবজাগরণের মধ্য দিয়ে মানবতাবাদের আবির্ভাব ঘটে। নবজাগরণই ছিল মানবতাবাদের ভিত্তি। নবজাগরণের ফলে মানুষের সুখ সমৃদ্ধি প্রভৃতি জাগতিক বিষয় আলোচনার কেন্দ্রে অধিষ্ঠিত হয়। দৈব শক্তি এবং অলৌকিকতার জয়গানের পরিবর্তে মানুষের জাগতিক উন্নতির কথা, আনন্দ বেদনার ঘটনা, কবি সাহিত্যিক শিল্পী বিজ্ঞানীদের চিন্তায় ও কর্মে গুরুত্ব বাড়ে। মানুষের ব্যক্তিত্ব মানুষের ব্যক্তিত্ব, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা সম্পর্কে এই নতুন দৃষ্টিভঙ্গি মানবতাবাদ নামে অভিহিত হয়। মানবতাবাদের বৈশিষ্ট্য। মানবতাবাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো, প্রথমত মানবতাবাদের প্রথম ও অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষ ও তার স্বভাব ও আচরণ। মানবতাবাদ বলতে বোঝায় মানব মনের উদার জগতের অনুসন্ধান, মানুষে মানুষে ঐক্য, ভ্রাতৃত্ববোধের কথা বলা হয় মানবতাবাদে। দ্বিতীয়ত, মানবতাবাদের দ্বিতীয় অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষকে তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দেওয়া। মানব মনের বিভিন্ন আঙ্গিক, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা, প্রত্যেকটিকে পৃথকভাবে গুরুত্ব দান এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা। তৃতীয়ত, মানবতাবাদ এও শেখায় যে জন্মসূত্রে প্রতিটি শিশু বা জীব স্বচ্ছ কাগজ বা আয়নার মতো, মানুষ পাপী নয়। তাই মানবতাবাদের মূল ভিত্তি হবে মানুষ প্রতিনিয়ত ব্যস্ত থাকবে মানব মনের সুকুমার প্রবৃত্তির বিকাশের দিকে। এখানে এটা একটু একটু মিস্টেক হয়ে গেছে, প্রবৃত্তির হবে, প্রকৃতির হয়ে গেছে। চতুর্থত, মানবতাবাদের পরবর্তী বৈশিষ্ট্য মানুষের জন্য সংগ্রামের বাসনা। এই সংগ্রাম ছিল দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার সংগ্রাম। একদিকে ঊর্ধ্বতন প্রভুর দাসত্ব থেকে মুক্তি, অন্যদিকে চার্চের কবল থেকে মুক্তির সন্ধান করেছিল মানবতাবাদ। ধর্মীয় গোঁড়ামির বন্ধন ছিন্ন করে এবং মানুষকে সৃষ্টিশীল করে মুক্তিদান করাই ছিল মানবতাবাদের অন্যতম লক্ষ্য। পঞ্চমত, মানবতাবাদ মানুষকে এই শিক্ষাই দিতে চেয়েছিল যে প্রত্যেক মানুষের অধিকার আছে স্বাধীন ও সুষ্ঠুভাবে নিজ ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। আর এই বিকাশের ক্ষেত্রে যুক্তিবিদ্যা ও অধিবিদ্যার চেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় নৈতিকতার উপর। উপসংহারে দেখো, মানবতাবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ওলন্দাজ পণ্ডিত এরাসমাস। ঐতিহাসিকেরা মানবতাবাদী আন্দোলনের দুটি স্তর লক্ষ্য করেছেন, খ্রিস্টীয় মানবতাবাদ এবং ধর্মনিরপেক্ষ মানবতাবাদ। মানবতাবাদের মূল লক্ষ্যই ছিল মধ্যযুগীয় ধ্যান ধারণাকে আক্রমণ করে মানুষকে যুক্তিবাদের আলোকে এনে মানব মনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এই ছিল মানবতাবাদ। যেহেতু তোমাদের আগস্টেই তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির টাইম পিরিয়ড অনুযায়ী আগস্টে পরীক্ষা হওয়ার কথা, সেই অনুযায়ী আমি আপাতত এভাবেই তোমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা সিরিজ চালিয়ে যাব 4th সেমিস্টারের জন্য। তো এগুলো সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত রকম আপডেট এখানে দেওয়া হবে এবং
প্রত্যেকটা ইউনিট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর কি থাকবে সেই সমস্তগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15টা ইউনিট থেকে 15টা বা 12টা বা 10টা এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। সেই সিরিজ অনুযায়ী তোমাদের আমি উত্তরটাও দিতে থাকবো আমার মতো করে। সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।